আসসালামু আলাইকুম। নিউজ টিভির পর্দায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি সানাম আছি আপনাদের সাথে। আলোচনা করব রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যেভাবে 21শে ফেব্রুয়ারি সূচনা হলো। বাঙালির প্রাণের সাথে গেঁথে আছে মহান 21শে ফেব্রুয়ারি। কেবল দিনটিই নয়, পুরো মাসটাই মহিমায় ভাস্য। বাংলাদেশ সহ সারা বিশ্বে এর মর্যাদা সমুজ্জ্বল। কিন্তু কিভাবে এই দিনটি মনে জায়গা করে দিল? কেনই বা দিনটি বিশেষ দিন হিসেবে ইতিহাসে জায়গা করে নিল, জানবো সে বিষয়ে খুঁটিনাটি কিছু কথা। প্রায় 2000 কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ভূখণ্ডের দুটি ভিন্ন ভাষার জাতিসত্তাকে মিলিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই মাতৃভাষাকে কেন্দ্র করে সূচনা হয়েছিল এই আন্দোলনের। আর এই ভাষা আন্দোলনকে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পথে প্রথম পদক্ষেপ হিসেবে মনে করা হয়। 1999 সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার আগ পর্যন্ত বাংলাদেশে এই দিনটি কেবল শহীদ দিবস হিসেবে পালিত হতো। এই ইতিহাস বাংলাদেশের অনেকেরই জানা, কিন্তু এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরিতে রয়েছে আরো অনেক সংগ্রামের ইতিহাস। 1947 সালে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল, তার আগেই আসলে শুরু হয়েছিল ভাষা নিয়ে বিতর্ক। ভাষা সৈনিক আব্দুল মতিন ও আহমদ রফিক তাদের ভাষা আন্দোলন ইতিহাস ও তাৎপর্য বইয়ে লিখেছেন, প্রথম লড়াইটা প্রধানত ছিল সাহিত্য সংস্কৃতির অঙ্গনে সীমাবদ্ধ। এই বইটির বর্ণনা অনুযায়ী দেশ ভাগের আগেই 40-এর দশকের শুরুতেই সাহিত্যিকরা এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। সে সময় বাঙালি মুসলমান শিক্ষক সাহিত্যিকবিদদের মধ্যে বাংলা, উর্দু, আরবি ও ইংরেজি এই চারটি ভাষার পক্ষে বিপক্ষে নানান মতামত ছিল। আব্দুল মতিন ও আহমদ রফিক লিখেছেন, ভাষা আন্দোলন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর সূচনা মূল আন্দোলন শুরু হওয়ার কয়েক দশক আগেই এবং বাঙালি মুসলমানদের সেকুলার জাতীয়তাবোধ এই বিষয়টির পেছনে কাজ করেছে। বাকি কথা জানবো ডেস্ক রিপোর্টার রেবেকার কাছ থেকে। পাকিস্তান রাষ্ট্র গঠন নিশ্চিত হওয়ার পর উর্দু বাংলা বিতর্ক আবার মাথাচাড়া দিয়ে ওঠে। সেই সময়কার গুরুত্বপূর্ণ মিল্লাত পত্রিকায় এক সম্পাদকীয়তে লেখা হয়েছিল, মাতৃভাষার পরিবর্তে অন্য কোনো ভাষাকে রাষ্ট্রভাষা রূপে বরণ করার চাইতে বড় দাসত্ব আর কিছু থাকতে পারে না। ধীরে ধীরে অর্থনীতি ও রাজনীতিতেও সেই বিতর্কের অনুষঙ্গ হয়ে ওঠে। 1947 সালে দৈনিক আজাদী পত্রিকায় লেখক সাংবাদিক আব্দুল হক লিখেছিলেন, উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি উর্দু শিক্ষিতই চাকরির যোগ্যতা লাভ করবেন এবং প্রত্যেকটি বাংলাভাষী চাকরির অনুপযুক্ত হয়ে পড়বেন। বাংলাভাষীদের আরো উদ্বেগ ছিল 2000 কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ভূখণ্ডের মানুষের সাংস্কৃতিক পার্থক্য নিয়ে। শুধু ধর্ম তাদের মধ্যে কতটুকু যোগসূত্র স্থাপন করতে পারবে সে নিয়ে ভাবনা ছিল অনেকের। 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেছিলেন। তখন ভাষা নিয়ে বিতর্ক আবারও জেগে উঠেছিল। ততদিনে মুসলিম বাঙালিদের আত্মঅন্বেষণ শুরু হয়ে গিয়েছিল। 1947 সালে দেশ বিভাগের কয়েক মাসের মধ্যেই পাকিস্তানের প্রথম মুদ্রা, ডাক টিকিট, ট্রেনের টিকিট, পোস্টকার্ড ইত্যাদি থেকে বাংলাকে বাদ দিয়ে উর্দু ও ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশনের এই ঘোষণার পর ঢাকায় ছাত্র ও বুদ্ধিজীবীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিশনের বাঙালি কর্মকর্তারা সরকারি কাজে বাংলা ভাষার প্রয়োগের দাবিতে বিক্ষোভ করেছিলেন। পাকিস্তান গঠনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, পরবর্তীতে পাকিস্তানের গভর্নর জেনারেল খাজা নাজিমউদ্দিন 1948 সালে আইন পরিষদের অধিবেশনে বলেছিলেন, ভাষা সম্পর্কিত বিতর্ক শুরু হওয়ার আগে এসব ছাপা হয়ে গেছে, যদিও তারই বক্তব্য সবাই গ্রহণ করেনি। সে সময় বুদ্ধিজীবীরা উদ্বেগ প্রকাশ করেন যে মাতৃভাষার পরিবর্তে উর্দু চাপিয়ে দিলে বাংলাভাষী পরবর্তী প্রজন্ম অশিক্ষিত হয়ে পড়বে, বাংলা ভাষার সত্তা ঝুঁকিতে পড়বে। স্বাধীনভাবে মাতৃভাষার চর্চার ক্ষেত্রে এটিকে বড় আঘাত বলে মনে করা হয়েছে। এসব বিষয়ে বাঙালির মনে ক্ষোভের অনুভূতি তখন থেকে দানা বাঁধতে থাকে। সেই সালের শেষের দিকে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। সেই সময়কার একটি ইসলামিক সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিসের নুরুল হক ভূঁইয়া, তৎকালীন সংসদ সদস্য শামসুল হক,
পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা অলি আহাদ, পরবর্তীতে বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, পূর্ব পাকিস্তান ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ তোয়াহা সহ অনেকেই এর সদস্য ছিলেন, যারা শুরুতে গোপনে কর্মকাণ্ড পরিচালনা করতেন। তৎকালীন পাকিস্তান রাষ্ট্রে বাংলাভাষীরা উর্দুভাষীদের চেয়ে সংখ্যাগরিষ্ঠ ছিল। তারপরও 1948 সালের 21শে মার্চ পূর্ব পাকিস্তান সফরে এসে রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ এক সমাবেশে স্পষ্ট ঘোষণা করেছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সেই সমাবেশে উপস্থিত অনেকেই সাথে সাথে প্রতিবাদ করে ওঠেন। এই ঘোষণাকে বলা যেতে পারে নতুন রাষ্ট্রের সম্পর্কে বাঙালির স্বপ্নভঙ্গের সূচনা। জিন্নাহ উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার ব্যাপারে শুরু থেকে অনমনীয় মনোভাব প্রকাশ করেছেন। উর্দুকে রাষ্ট্রভাষা করার পেছনে বাঙালিদের উপর রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভুত্ব কায়েম করা ও শোষণের অভিসন্ধি বলে মনে করা হয়েছিল। বাঙালিদের মনে পাকিস্তানিদের প্রতি অবিশ্বাসের ভিত তৈরি হয়েছিল। ভাষা ও সাংস্কৃতিক পার্থক্য আরো জোরালোভাবে প্রতীয়মান হচ্ছিল। ধর্ম নয়, বরং বাঙালি জাতীয়তাবাদের ধারণা স্পষ্ট হতে শুরু করেছিল। অন্যদিকে তখনকার উর্দুভাষীরা বাঙালির সংস্কৃতিকে হিন্দুয়ানি বলে মনে করাটা বাংলা ভাষার প্রতি তাদের বিতৃষ্ণার আরেকটি কারণ। জিন্নাহর মৃত্যুর পরও রাষ্ট্রভাষা নিয়ে নানা রকম পাল্টা প্রস্তাব চলতে থাকে। দেশভাগের পর থেকে 1952 সালের শুরু পর্যন্ত বাঙালিরা জোরালোভাবে রাষ্ট্রভাষা উর্দু সম্পর্কে তাদের বিরুদ্ধে মনোভাব ব্যক্ত করে গেছেন। প্রতিক্রিয়া হিসেবে থেমে থেমে আন্দোলন চলেছে। তবে এই আন্দোলনের সবচেয়ে ভয়ঙ্কর অগ্নি স্ফুলিঙ্গের জন্ম হয় যখন 52 26শে জানুয়ারি পাকিস্তানের অ্যাসেম্বলিতে উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ববঙ্গের অধিবাসী হওয়া সত্ত্বেও 1952 সালের 27 জানুয়ারি ঢাকায় সফরে এসে খাজা নাজিমুদ্দিন পল্টনে এক সমাবেশে জিন্নাহর কথায় পুনরাবৃত্তি করেন। সে সময়ও একইভাবে জোরালো প্রতিবাদে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান উঠেছিল। বলা হয়ে থাকে, রাজনৈতিক কারণে নেয়া খাজা নাজিমুদ্দিনের অবস্থান ও তার বক্তব্য ভাষা আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল। তার ঘোষণার পূর্ব পাকিস্তানের বাঙালিদের মনে বঞ্চনার অনুভূতি আরো জোরালো হয়ে জেগে ওঠে। খাজা নাজিমুদ্দিনের বক্তব্য প্রত্যাখ্যান করে পরদিন থেকে পূর্ব পাকিস্তানে শুরু হয় স্বতঃস্ফূর্ত ধর্মঘট এবং বিক্ষোভ মিছিল, যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভাসানীর নেতৃত্বে সম্মেলনে অংশ নেন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, সংস্কৃতি কর্মী এবং পেশাজীবী সম্প্রদায়ের মানুষজন। 21শে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট ঘোষণা করা হয়েছিল। ধর্মঘট প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের এলাকায় 144 ধারা জারি করা হয়েছিল, যা লঙ্ঘন করে জন্ম হয়েছিল শহীদ দিবসের। 1952 সালের সেই দিন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হিসেবে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ছিলেন মোহাম্মদ মাহফুজ হোসেন। বছর তিনেক আগে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তার বর্ণনায় ফুটে উঠেছে সেদিনকার সেই চিত্র। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 21শে ফেব্রুয়ারি দুপুরে গুলিবিদ্ধ 3 জনকে হাসপাতালে গ্রহণ করি আমি। কপালে গুলিবিদ্ধ রফিককে দেখে মৃত ঘোষণা করা হয়, আর উরুতে গুলিবিদ্ধ বরকত মারা যান রাতে আমার চোখের সামনেই। ঢাকা মেডিকেল কলেজের কাছে গুলিবর্ষণ হয়েছিল শিক্ষার্থীদের উপর। তিনি বলছিলেন, আমরা তখন বাইরে থেকে বহু আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমরা শুনেছিলাম বহু মানুষ গুলিতে আহত হয়েছে। মুহূর্তেই ইমার্জেন্সি ওয়ার্ড পূর্ণ হয়ে যায়। আহতদের অনেকেই মুমূর্ষ। তাদের সঙ্গে আসা মানুষজন আর চিকিৎসক মিলে ঠাসাঠাসি হয়ে যায় জরুরি বিভাগ। ভাষা আন্দোলনে কতজন শহীদ হয়েছিলেন সে বিষয়ে সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি। সেদিন এবং পরদিন পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার এবং শফিউর ছাড়াও আরো অনেকেই শহীদ হয়েছিলেন বলে ভাষা আন্দোলন নিয়ে বিভিন্ন বইয়ে উঠে এসেছে। এই হত্যাকাণ্ড মাতৃভাষার অধিকারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে দমিয়ে দেয়নি। এই আন্দোলনে পরিষ্কার হয়ে উঠেছিল যে 2000 কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ভূখণ্ডের দুটি ভিন্ন ভাষার জাতিসত্তাকে মিলিয়ে সৃষ্টি করা রাষ্ট্রের অধিবাসীদের মনে এক হওয়ার অনুভূতি সম্ভবত জাগ্রত হবে না কখনোই। তবে এই ঘটনার পরও 2 বছরের বেশি সময় পরে অর্থাৎ 1954 সালের 7 মে পাকিস্তান সংসদ বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রভাষার স্বীকৃতি কার্যকর হতে লেগেছিল আরো 2 বছর। মাতৃভাষা নিয়ে এই আন্দোলনেই বীজ বপন হয়েছিল পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের। আজ এখানেই শেষ করছি। আবার হাজির হব মজার কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
নিজেদের খেয়াল রাখুন এবং আমাদের নিউজ স্টোরি বিডির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।